কর্ণফুলী এ.জে চৌধুরী কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত অনলাইন ক্লাসে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বিশ্বাস, প্রভাষক, জীববিদ্যা বিভাগ, কর্ণফুলী এ.জে চৌধুরী কলেজ। গত 4টি ক্লাসে তোমাদের সাথে জীববিজ্ঞান কি, জীববিজ্ঞানের আলোচ্য বিষয়সমূহ কি কি, জীবের সাধারণ বৈশিষ্ট্যসমূহ কি কি, জীবের গাঠনিক উপাদান কি, কোষ কি, আদি এবং প্রকৃত কোষের পার্থক্য কি, দেহকোষ ও জনন কোষের পার্থক্য কি, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য কি, একটি কোষের অঙ্গাণুসমূহ কি কি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব সেল ওয়াল বা কোষ প্রাচীর নিয়ে। তোমরা জানো প্রতিটি উদ্ভিদ কোষের চারিদিকে একটি অপেক্ষাকৃত শক্ত ও জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই জড় ও শক্ত আবরণকে কোষ প্রাচীর বলা হয়। উদ্ভিদ কোষ ছাড়াও তুমি কোষ প্রাচীর দেখতে পাবে ব্যাকটেরিয়াতে, ছত্রাকে, শৈবালে। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষের ক্ষেত্রে কোষের সর্ববহিঃস্থ আবরণটি হয় কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন। এই যে বললাম উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া, ছত্রাক ও শৈবালে কোষ প্রাচীর দেখা যায়, কিন্তু উপাদানগত পার্থক্য আছে। যেমন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটিডোগ্লাইকেন, উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। অন্যদিকে ছত্রাক কোষ প্রাচীরের প্রধান উপাদান কাইটিন। আমরা তোমাদের সাথে আলোচনা করব উদ্ভিদের কোষ প্রাচীর নিয়ে। আমরা প্রথমে একটি ছবি দেখি, কিছু কোষের ছবি। এটি কোষের প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন এর চারিদিকে কোষ প্রাচীর। কোষ প্রাচীর এখান হতে শুরু এখান পর্যন্ত। অর্থাৎ কোষ প্রাচীরকে তুমি কিছু উপস্তরে ভাগ করতে পারো। একেবারে সবচেয়ে বাইরের দিকে যে স্তরটি অবস্থিত সেই স্তরটিকে বলা হয় মিডল ল্যামেলা, যেটি দুইটি কোষকে সংযুক্ত করে রেখেছে। মিডল ল্যামেলা দুই বা ততোধিক কোষের সাধারণ প্রাচীর হিসেবে অবস্থিত থাকে। মিডল ল্যামেলার ভিতরের দিকে এখানে সাদা অংশটি প্রাথমিক কোষ প্রাচীর। প্রাথমিক কোষ প্রাচীরের ভিতরের দিকে গৌণ কোষ প্রাচীর। এর এই গৌণ কোষ প্রাচীরের ভিতরের দিকে কোষ পর্দা। অর্থাৎ একটি কোষ, যে কোনো উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে তুমি 3টি স্তর পাবে: মিডল ল্যামেলা, প্রাথমিক কোষ প্রাচীর ও গৌণ কোষ প্রাচীর। বিষয়টি এই ছবিতে আরো ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে 3টি কোষের ছবি আছে। একটি কোষ, এদিকে একটি কোষ, এদিকে একটি কোষ। 3টি কোষের এই সাধারণ স্তর মিডল ল্যামেলা। অর্থাৎ মিডল ল্যামেলা একাধিক কোষকে গ্লু বা আঠার মতো সংযুক্ত করে রেখেছে।
মিডল ল্যামেলার ভিতরের দিকে স্তরটি প্রাথমিক কোষ প্রাচীরের ভিতরের দিকে স্তরটি গৌণ কোষ প্রাচীর। অর্থাৎ একটি কোষ প্রাচীরের ভৌত গঠন যদি আমরা দেখি, তার মধ্যে আমরা 3টি স্তর পাবো। একটি মধ্য ল্যামেলা, প্রাথমিক কোষ প্রাচীর এবং গৌণ কোষ প্রাচীর। এবং এই কোষ প্রাচীরের পুরুত্ব হয় 0.1 হতে 10 মাইক্রন পর্যন্ত। এবার আমরা আসি রাসায়নিক গঠন। মধ্য ল্যামেলা কোন কোন রাসায়নিক উপাদান নিয়ে গঠিত? মধ্য ল্যামেলাতে যেসব রাসায়নিক উপাদান পাওয়া যায় তা হলো প্যাকটিক অ্যাসিড, পেকটিন এবং প্রোপেকটিন। প্রাথমিক কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান সমূহ হলো সেলুলোজ ও হেমিসেলুলোজ। গৌণ কোষ প্রাচীরের উপাদান সমূহ হলো সেলুলোজ, লিগনিন এবং লিপিড। লিপিডের মধ্যে অন্তর্ভুক্ত সুবেরিন, কিউটিন এবং মোম। এখন আমরা দেখব কোষ প্রাচীরের সাথে সম্পর্কিত কিছু শব্দের ব্যাখ্যা। পিট, পিট পেয়ার, পিট মেমব্রেন, পিট গহ্বর ও প্লাজমোডেসমা। আমরা এখানে একটি কোষ প্রাচীরের ছবি দেখতে পাচ্ছি। আমরা আগেই বলেছি মিডল ল্যামেলা 2 বা ততোধিক কোষকে আঠার মতো সংযুক্ত করে রাখে। মিডল ল্যামেলা একাধিক কোষের সাধারণ স্তর হিসেবে থাকে। এখানে এইদিকে একটি কোষ, মিডল ল্যামেলার এদিকে যেমন একটি কোষের উপস্থিতি আছে, মিডল ল্যামেলার এদিকে আরেকটি কোষের উপস্থিতি আছে। মিডল ল্যামেলার ভিতরের দিকে গঠিত হয় প্রাথমিক কোষ প্রাচীর, এই যে প্রাথমিক বা প্রাইমারি ওয়াল। প্রাইমারি ওয়ালের ভিতরের দিকে গঠিত হয় সেকেন্ডারি সেল ওয়াল। একইভাবে এই দিকের কোষটা যদি আমরা দেখি, মিডল ল্যামেলা সাধারণ স্তর, মিডল ল্যামেলার ভিতরের দিকে প্রাথমিক কোষ প্রাচীর, প্রাথমিক কোষ প্রাচীরের ভিতরের দিকে সেকেন্ডারি কোষ প্রাচীর। এখন আমরা যদি এই স্থানটা দেখি, এই স্থানে প্রাথমিক কোষ প্রাচীরও নেই, সেকেন্ডারি কোষ প্রাচীরও নেই। অর্থাৎ মিডল ল্যামেলা সব স্থানে প্রাথমিক এবং সেকেন্ডারি কোষ প্রাচীর থাকে না। ফলে এই স্থানে একটি গর্তের মতো সৃষ্টি হয়েছে। এটাকেই বলছি পিট। অর্থাৎ পিট কি জিজ্ঞেস করলে যে উত্তরটি তুমি দিতে পারো, মধ্যপদ্মার উপর বা মিডল ল্যামেলার উপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হলে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয় তাই হলো পিট বা বাংলায় বললে কূপ। এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। এরপর আসে পিট পেয়ার কি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কোষের একই অবস্থা, একটা কোষের মিডল ল্যামেলার ভিতরের দিকে প্রাইমারি প্রাচীর, প্রাইমারি প্রাচীরের ভিতরের দিকে সেকেন্ডারি প্রাচীর। তো এদিকে যেমন একটা পিট সৃষ্টি হয়েছে বা কূপ সৃষ্টি হয়েছে, এদিকেও একটা কূপ সৃষ্টি হয়েছে। তাহলে দুইটা এখানে এক জোড়া
পিঠ মুখোমুখি অবস্থিত। মুখোমুখি দুইটি কূপ বা পিঠকে বলা হবে পিট পেয়ার। এরপর আসে পিট মেমব্রেন। এই স্থানটিতে প্রাথমিক কোষপ্রাচীর এবং গৌণ কোষপ্রাচীর সৃষ্টি না হওয়ায় এই স্থানে শুধুমাত্র মধ্যপর্দাটাই দেখা যাচ্ছে। এই স্থানের মধ্যপর্দাটিকে বলা হয় পিট মেমব্রেন। এরপর আসে পিট গহ্বর। এই স্থানে প্রাথমিক কোষপ্রাচীর এবং সেকেন্ডারি কোষপ্রাচীর না হওয়ায় এই যে একটা গহ্বর সৃষ্টি হলো, এই স্থানটিকে বলা হয় পিট গহ্বর। আশা করি তুমি শব্দগুলো বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করছি। পিট, যদি কোষপ্রাচীরের কোন স্থানে প্রাথমিক এবং সেকেন্ডারি কোষপ্রাচীর সৃষ্টি না হয়, তখন যে সরু নলাকার গর্তের সৃষ্টি হবে, তখন সেই স্থানটিকে বলা হবে পিট। আর দুটো পিট, এদিকে একটি কোষের পিট আর এদিকে একটি কোষের পিট, তাহলে দুইটি পিট মুখোমুখি অবস্থিত। মুখোমুখি দুইটি পিটকে বলা হবে পিট পেয়ার। এবং পিট যে স্থানে অবস্থিত, সেই স্থানের মধ্য ল্যামেলাকে বলা হবে পিট মেমব্রেন। আর পিট গহ্বর, এখানে একটি পিট বা কূপ সৃষ্টি হওয়ার ফলে এই স্থানে যে গহ্বরটি সৃষ্টি হলো, এই স্থানটিকে বলা হয় পিট গহ্বর। এরপর আমরা আসি প্লাজমোডেসমাটা কি। কোষগুলো, উদ্ভিদ কোষগুলো পরস্পরের সাথে সাইটোপ্লাজমীয় সংযোগের মাধ্যমে যুক্ত থাকে। এই সাইটোপ্লাজমীয় সংযোগকে বলা হয় প্লাজমোডেসমাটা। আমরা যদি এই ছবিটি একটু দেখি, এখানে হলুদ কালারের, এটা হচ্ছে মিডল ল্যামেলা। মিডল ল্যামেলা, তাহলে মিডল ল্যামেলার ভিতরের দিকে সৃষ্টি হয় প্রাথমিক কোষপ্রাচীর। এই প্রাথমিক কোষপ্রাচীর, প্রাথমিক কোষপ্রাচীরের ভিতরের দিকে হয় সেকেন্ডারি কোষপ্রাচীর। এই সেকেন্ডারি কোষপ্রাচীর, তাহলে সেকেন্ডারি কোষপ্রাচীরের ভিতরের দিকে হয় থাকে কোষপর্দা। মানে একটা কোষের সাথে আরেকটা কোষের পিট মেমব্রেনের স্থানে স্থানে সূক্ষ্ম ছিদ্র থাকে। এই সূক্ষ্ম ছিদ্র পথে একটা কোষের সাথে আরেকটা কোষের সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন হয়। এই সংযোগকে বলা হয় প্লাজমোডেসমাটা। এখানে আমরা যে পিট মেমব্রেন দেখতে পাচ্ছি, এটা স্থানে স্থানে ছিদ্রযুক্ত। এই ছিদ্রের মাধ্যমে একটা কোষের সাথে আরেকটা কোষের একটা সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপিত হয়। এই সংযোগকেই বলা হয় প্লাজমোডেসমাটা। এখানে এই যে একটা কোষের সাথে একটা কোষের সংযোগকে বলা হয় প্লাজমোডেসমাটা। এই যে একাধিক কোষ উদ্ভিদ কোষে দেখানো হয়েছে, এটা একটি কোষ, এটা একটি কোষ, এটা একটি কোষ। এই দুটি কোষের মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ যদি স্থাপিত হয়, তখন সেই সংযোগকে বলা হয় প্লাজমোডেসমাটা।
এরপর আমরা আসি কোষপ্রাচীরের সূক্ষ্ম সূক্ষ্ম গঠন। আমরা আগেই বলেছি উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এখন সেলুলোজ একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট আলফা ডি গ্লুকোজের অসংখ্য অণু দিয়ে গঠিত। এখানে একটি কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন দেখানো হয়েছে। মিডল ল্যামেলা, পরবর্তী হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, গৌণ কোষপ্রাচীর এখানে দেখানো হয়নি। এই প্রাইমারি সেল ওয়ালের আমরা প্রধান উপাদান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিল গুলো প্রাথমিক কোষপ্রাচীর গঠন করে। এই মাইক্রোফাইব্রিল গুলো কিভাবে গঠিত হয় সেটা আমরা আলোচনা করব। আর মিডল ল্যামেলা যেটা সব কোষের কমন স্তর, মিডল ল্যামেলার উপাদান কি সেটা আমরা আগে বলেছি, প্যাকটিক অ্যাসিড। এই যে এটা মিডল ল্যামেলার উপাদান, এটাও মিডল ল্যামেলার উপাদান প্যাকটিন। কিন্তু প্রাথমিক কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে এই মাইক্রোফাইব্রিল গুলো। এর বাইরে আছে ক্রস লিঙ্কিং গ্লাইকেন, এটা এক ধরনের হেমিসেলুলোজ জাতীয় পদার্থ যেটা হলুদ কালারের, কিন্তু প্রধান উপাদান হিসেবে আছে মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিল গুলো কিভাবে গঠিত হয় সেটা আলোচনা করব। আমরা বলেছি কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট আলফা ডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। এগুলো এক একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ অণু, অনেকগুলো আলফা ডি গ্লুকোজ অণু যুক্ত হয়ে প্রায় 3000 আলফা ডি গ্লুকোজ অণু যুক্ত হয়ে একটা সেলুলোজ চেইন গঠিত হয়। আবার একাধিক সেলুলোজ চেইন পরস্পরের সাথে সংযুক্ত হয়ে হাইড্রোজেন বন্ড দ্বারা সংযুক্ত হয়ে গঠন করে মাইসেলি। আমরা বলেছি 1000 হতে প্রায় 3000 সেলুলোজ অণু নিয়ে এক একটি সেলুলোজ চেইন গঠিত হয়। প্রায় 100 সেলুলোজ চেইন পরস্পরের সাথে সংযুক্ত হয়ে একটি মাইসেলি গঠন করে। আবার 20টি মাইসেলি সংযুক্ত হয়ে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে। আবার 250টি মাইক্রোফাইব্রিল যুক্ত হয়ে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন করে। এটা হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রোফাইব্রিলটি গঠিত হয় এই ধরনের 250টি মাইক্রোফাইব্রিল নিয়ে। আর মাইক্রোফাইব্রিল গঠিত হবে একটি মাইক্রোফাইব্রিল গঠিত হবে 20টি মাইসেলি নিয়ে। 20টি মাইসেলি সংযুক্ত হয়ে একটি মাইক্রোফাইব্রিল গঠিত হয়। মাইসেলি কিভাবে গঠিত হয়? 100টি সেলুলোজ চেইন নিয়ে। বিষয়টি আমরা এখানেই আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা বলেছি এই ধরনের 1000 হতে 3000 আলফা ডি গ্লুকোজ অণু পরস্পরের সাথে সংযুক্ত হয়ে এটা সেলুলোজ অণু গঠিত হয়। এটা একটা আলফা ডি গ্লুকোজ, একটি সেলুলোজ অণু গঠিত হয়। এই ধরনের 100 সেলুলোজ চেইন সংযুক্ত হয়ে একটি মাইসেলি
20টি মাইসেলি সংযুক্ত হয়ে একটি মাইক্রোফাইব্রিল 250টি মাইক্রোফাইব্রিল মিলিতভাবে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন করে। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু বা ফাইবার গঠন করে। এবার যদি আমরা কোষ প্রাচীরের কাজগুলো দেখি, কোষ প্রাচীর কি ভূমিকা পালন করে কোষে? কোষে সুনির্দিষ্ট আকৃতি দান করে, বাইরের আঘাত হতে ভিতরের সজীব বস্তুকে রক্ষা করে, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করে, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহযোগিতা করে, এক কোষ হতে অন্য কোষকে পৃথক করে, কোষ প্রাচীরের কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভিতরে ও বাইরে চলাচল করে থাকে, বহি ও অন্ত উদ্দীপনায় পরিবাহক রূপে প্লাজমোডেসমাটা কাজ করে। আজকের আলোচনা এতটুকু পর্যন্ত। তোমরা আমি যতটুকু আলোচনা করেছি তোমরা এটা নিজের আত্মস্থ করার চেষ্টা করবা। পরবর্তী ক্লাসে আমরা নতুন আর একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভালো থাকবে তোমরা, সবার জন্য শুভ কামনা রইল।